প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্টাডি হাউসের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। ইতোমধ্যেই বিগত ক্লাস থেকে আমরা আসলে উদ্ভিদের প্রজনন সম্পর্কে অবগত হয়েছি। উদ্ভিদের যে প্রজনন অঙ্গ রয়েছে ফুল সম্পর্কে অবগত হয়েছি। ফুলের যে বিভিন্ন রকমের স্তবক থাকে সেই স্তবকগুলো জানতে পেরেছি, স্তবকের রকমভেদ জানতে পেরেছি, প্রতিটি স্তবকের মধ্যে কোন কোন অংশ থাকে তা সম্পর্কে জানতে পেরেছি। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা বিগত ক্লাসটিতে এই ফুলের স্তবকজনিত কারণে বা স্তবকের যে বিভিন্ন রকমভেদ রয়েছে রকমভেদজনিত কারণে ফুলের প্রকারভেদ লক্ষ্য করেছিলাম। এই ফুলকে কেন্দ্র করে উদ্ভিদের মধ্যে পরাগায়ন সম্পাদিত হয়ে থাকে। এই পরাগায়নের যে মাধ্যম এবং এই পরাগায়নের মাধ্যমজনিত কারণে যে বিভিন্ন রকমের অভিযোজন সম্পাদিত হয়ে থাকে একটি উদ্ভিদের মধ্যে, তা সম্পর্কে আমরা আসলে বিগত ক্লাসটিতে অবগত হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসটির ধারাবাহিকতায় আজকে চলে যাচ্ছি পরবর্তী অংশে। তোমাদের একাদশ অধ্যায়ের যেই রিপ্রোডাকশন রয়েছে, এই অধ্যায়টির পরবর্তী যে পার্ট রয়েছে তা হচ্ছে গ্যামেটোফাইটের উৎপত্তি। তো শিক্ষার্থীবৃন্দরা, এইটি একটি নতুন শব্দ তোমাদের জন্য, গ্যামেটোফাইট। তো গ্যামেটোফাইট নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন অন্য একটি শব্দ চলে আসে, সেটি হচ্ছে স্পোরোফাইট। তো স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট কি, এই বিষয়টি সম্পর্কে আমরা আসলে আজকে ক্লাস থেকে অবগত হব। এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ হবে বলে আশা করছি, কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিক স্তরে যাবে এই স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট এই দুইটি বিষয় তোমাদেরকে বারবার করে তোমাদের আওতায় নিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আজকে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্লাসটি। চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। শিক্ষার্থীরা, পুংগ্যামেটোফাইটের উৎপত্তির কথা বললে সর্বপ্রথমেই চলে আসে যে প্রশ্নটি, তা হচ্ছে গ্যামেটোফাইট কি। যখন গ্যামেটোফাইট কি প্রশ্ন জাগে তখন আবার যে আলোচনায় চলে যেতে হবে তা বলতে হবে পরিবেশে আসলে উদ্ভিদ কিভাবে অবস্থান করে। পরিবেশে উদ্ভিদ আসলে দুভাবে অবস্থান করতে পারে। একটি হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় অবস্থান করতে পারে, অপরটি হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় অবস্থান করতে পারে। ডিপ্লয়েড অবস্থায় আসলে উদ্ভিদ যারা অবস্থান করে তাদেরকে স্পোরোফাইট বলা হয়। যে সমস্ত উদ্ভিদ আমরা দেখে থাকি পুষ্পক উদ্ভিদ, তারা সবাই স্পোরোফাইটিক উদ্ভিদ। তোমরা এই অধ্যায়ের পরবর্তীতে নিচের অংশে দেখবে নতুন স্পোরোফাইটের গঠন নিয়ে। আর পরিবেশে বা প্রকৃতিতে যে সমস্ত উদ্ভিদ হ্যাপ্লয়েড অবস্থায় থাকে সেই সমস্ত উদ্ভিদকে আসলে গ্যামেটোফাইট বলা হয়। এখানে ফাইট শব্দটি আসলে উদ্ভিদ বা প্ল্যান্টকে নির্দেশ করে। তো তাহলে গ্যামেটোফাইট এর সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? গ্যামেটোফাইটের সংজ্ঞা দাঁড়াচ্ছে উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে আসলে গ্যামেটোফাইট বলা হয়ে থাকে। তো গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জননকোষ আসলে উৎপন্ন হয়ে থাকে। মোট কথা, জননকোষ আমরা সেদিনটা আলোচনা করেছিলাম, জননকোষ সেটা পুংজনন কোষ হোক কিংবা স্ত্রীজনন কোষ হোক, তা আসলে গ্যামেটোফাইট থেকে উৎপন্ন হয়। তাহলে অবশ্যই এমনটা দাঁড়াচ্ছে গ্যামেটোফাইট দু ধরনের হবে। একটি হবে পুংগ্যামেটোফাইট, যেটা থেকে পুং গ্যামেট উৎপন্ন হয়। অন্যটি হবে স্ত্রী গ্যামেটোফাইট, যেটা থেকে আসলে স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে বা ডিম্বাণু উৎপন্ন হবে, এবং পুংগ্যামেটোফাইটের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন হবে। এখানে বলে রাখা দরকার উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে স্পোরোফাইট বলা হয়, যেটি ইতিমধ্যে আমি উল্লেখ করেছি। এবার চলে যাচ্ছি পুংগ্যামেটোফাইটের উৎপত্তি ধাপসমূহ। শিক্ষার্থীরা, বিষয়টি অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায়ও আসে। দেখা যায়, আমি বিগত সময়ে দেখেছি এটি সবাই ভুল করে। তো আমি বিষয়টিকে যতদূর সম্ভব সহজ করার চেষ্টা করেছি। আশা করি একটু যদি মনোযোগ তোমরা দাও তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং পরিষ্কার হবে। বিষয়টিকে সবাই খুব হালকাভাবে নেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সবাই ভুল করতে থাকে। তো আমি চলে যাচ্ছি এই আলোচনায় পুংগ্যামেটোফাইটের উৎপত্তির যে ধাপগুলো আছে সেটিতে। পরাগধানীতে পরাগ মাতৃকোষ থাকে। এখানে বলে রাখা দরকার, আমরা ফুলের গঠন পড়েছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম ফুলের গঠন সম্পর্কে। ফুলের গঠনের যে পুংস্তবক রয়েছে, পুংস্তবকের যে পরাগধানী রয়েছে, পরাগধানীতে আসলে পরাগ রেণু উৎপন্ন হয়। তো পরাগ রেণু উৎপন্ন হওয়ার পূর্ববর্তী অবস্থায় আসলে পরাগ মাতৃকোষ থাকে। এটিরও আরো একটি ইতিহাস রয়েছে, পরাগ মাতৃকোষ কিভাবে উৎপন্ন হয় সেটি উচ্চতর পর্যায়ে তোমরা জানবে। যাই হোক, পরাগধানীতে পরাগ মাতৃকোষ থাকে। এটিতে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে, মানে পরাগ মাতৃকোষে আসলে ডিপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড সংখ্যক কোষ বা দুই সেট কোষ অবস্থান করে, ক্রোমোজোম অবস্থান করে। এই ক্ষেত্রে পরাগ মাতৃকোষটি, যেটি 2n সংখ্যক ক্রোমোজোমধারী একটি কোষ, সেটিতে মিউসিস কোষ বিভাজন ঘটবে। সেটিতে আসলে মিউসিস
কোষ বিভাজন ঘটবে। মিউসিস কোষ বিভাজন ঘটার পরে এটি পরাগ রেণু উৎপন্ন করবে। সেটি অবশ্যই 4টি হবে সংখ্যায়, কারণ পরাগ রেণু যেহেতু মিউসিস পদ্ধতিতে উৎপন্ন হয়েছে, পরাগ রেণুর সংখ্যা হবে 4টি। এক্ষেত্রে এই 4টি কোষের মধ্যে সর্বশেষ যেই কোষটি থাকবে সেটি আসলে দেখা যাবে যে অঙ্কুরোদ্গম হতে থাকবে। এখানে যে কোষগুলো হবে 4টি কোষ আসলে অঙ্কুরোদ্গমের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করতে থাকবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। অঙ্কুরোদ্গমের মাধ্যমে এরা পুষ্টি সাধনের পর তারপর মাইটোসিস কোষ বিভাজনে এরা চলে যাবে। তো খেয়াল করে দেখো, যেহেতু এখানে পরাগ মাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোমধারী, এটি থেকে পরাগ রেণু উৎপন্ন হয়েছে n সংখ্যক ক্রোমোজোমধারী। তো n সংখ্যক ক্রোমোজোমধারী পরাগ রেণু যদি মাইটোসিস কোষ বিভাজন সম্পাদন করে, তাহলে যেই কোষগুলো উৎপন্ন হবে তাতেও n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এখানে বলে রাখা দরকার, প্রতিটি পরাগ রেণু থেকে 2টি কোষ উৎপন্ন হবে। একটি হবে বড় ধরনের কোষ, অপরটি হবে ছোট ধরনের কোষ। তো বড় ধরনের যে কোষটি রয়েছে সেটিকে বলা হয় নালিকা কোষ, এবং ছোট ধরনের যে কোষটি রয়েছে শিক্ষার্থীরা সেটিকে বলা হয় জনন কোষ। উভয়টিতেই, আবার বলছি, উভয়টিতেই কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করবে, যেহেতু পরাগরেণুতেও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে। এখানে প্রথমে মিওসিস হবে, তার পরবর্তীতে মাইটোসিস হবে। এইবার যে 2টি কোষ হলো, এই 2টি কোষকে আমরা দেখতে পাচ্ছি একটি বড় একটি ছোট হবে। তো এখানে পরবর্তীতে এটার যেই সর্বশেষ অবস্থা হবে সেখানে দেখা যাবে বড় কোষটি যেটিকে নালিকা কোষ আমরা বলতেছি বা নালিকা নিউক্লিয়াসও বলা হয়ে থাকে এটিকে, এটি আসলে পরাগনালী তৈরি করে। পরাগনালী তৈরি করে। অপরদিকে ছোট যে কোষটি রয়েছে সেটিকে জেনারেটিভ নিউক্লিয়াস কিংবা জনন নিউক্লিয়াস কিংবা জনন কোষ বলা হচ্ছে। এটি আসলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে পুংজনন কোষ উৎপন্ন করবে, এবং এরাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত শুক্রাণু কিংবা পুংজনন কোষ আমরা যার কথা বলে আসছি, যেটির মাধ্যমে আসলে যৌন প্রজনন সম্পাদিত হবে। এটি তো অবশ্যই n সংখ্যক ক্রোমোজোম অবস্থান করবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলে রাখা দরকার, পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমরা পুং গ্যামেটোফাইটের কথা বলছিলাম। পুং গ্যামেটোফাইট উদ্ভিদের যেই হ্যাপ্লয়েড দশা রয়েছে সেটিকে আসলে পুং গ্যামেটোফাইট বলা হচ্ছে। এই পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে আসলে পরাগ রেণু। আমি আশা করব এই বিষয়টিতে তোমরা গুরুত্ব দিয়ে অনুধাবন করেছ, কারণ এই বিষয়টি এমসিকিউতে আসতে পারে, অনুধাবন প্রশ্ন আসতে পারে। এরপরে বলে রাখা দরকার, জনন কোষ বা যে জেনারেটিভ কোষ কিংবা জেনারেটিভ নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, সেই বিভাজনটি যে মাইটোসিস বিভাজন হয় বা সেই যে বিভাজনটি হবে সেটি অবশ্যই পরাগনালীর ভিতরে তৈরি হবে। তো আমি আশা করি তোমরা এই অংশটিকে কয়েকবার চোখ বুলিয়ে বা ভিডিওটিকে পজ করে তোমরা এটিকে দেখে নিবে বারবার, এবং খাতায় যদি অনুশীলন করো বিষয়টি তোমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এই স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ, আমি আসলে তোমাদের বইয়ে যেভাবে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেভাবেই অঙ্কন করে বোঝানোর চেষ্টা করছি। পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপের যে চিত্র রয়েছে সেটি এখানে একে দেখিয়েছি, দুঃখিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পরাগ রেণুর কথা আমি বললাম, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ যেটি পরাগ রেণু, এই পরাগ রেণুটি আসলে দেখতে গঠনগত দিক থেকে যেমন হবে আর কি, আসলে এই পরাগ রেণুটি দেখতে কিছুটা কণ্টকাকীর্ণ হবে বা কণ্টক সংযুক্ত হবে, কাঁটা দেখা যাবে। এখানে n সংখ্যক ক্রোমোজোম অবস্থান করবে। এখানে বলে রাখা দরকার, এখানে n সংখ্যক ক্রোমোজোম অবস্থান করবে। এই n সংখ্যক ক্রোমোজোমধারী যেই কোষটি রয়েছে সেটিতে এখানে মাইটোসিস কোষ বিভাজন সম্পাদিত হবে। মাইটোসিস কোষ বিভাজন সম্পাদিত হয়ে এখানে 2টি কোষ উৎপন্ন হবে, এই একটি কোষ। লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে একটি ছোট কোষ রয়েছে, অপরটি বড় কোষ রয়েছে। এই কোষটি ছোট, এটিকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। এই কোষটি বড়, এটিকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। শিক্ষার্থীরা আশা করছি তোমরা দেখছো। তো এই যে গঠনটি রয়েছে পরাগরেণু, এটি যখন অঙ্কুরিত হয়, যখন একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন তার বাইরের দিকে যেই ত্বক থাকে তাকে এক্সাইন কিংবা বহিত্বক বলা হয়, এবং ভেতরের দিকে যে ত্বক থাকে সেটিকে ইন্টাইন কিংবা অন্তত্বক বলা হচ্ছে। অতঃপর কোন রকমের বিভাজন আর ঘটবে না। এখানে মাইটোসিস ঘটেছিল, এরপরে আর কোনো বিভাজন ঘটবে না এই ক্ষেত্রে আর কি। এখানে দেখা যাচ্ছে পরবর্তীতে যে নালিকা নিউক্লিয়াসটি রয়েছে, এটি এখান দিয়ে একটি ছোট মাইক্রোপাইল বা একটি ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র বরাবর আস্তে একটি নলের মতো অংশ গঠন করছে। এই নালিকা নিউক্লিয়াস সেই নল এর মতো অংশ গঠন করছে। অপরদিকে জনন নিউক্লিয়াসটি তখন পর্যন্ত কোনো বিভাজনে যায়নি বা কোনো কার্যক্রম করেনি।
অতঃপর নালিকাটি যখন আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, এই নলের ভিতরে বা নালিকার ভিতরে জনন নিউক্লিয়াসটি চলে আসবে। জনন নিউক্লিয়াসটি আসার পরে এখানে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজনে চলে যাবে। এইখানে এই নলের ভিতরে মাইটোসিস কোষ বিভাজন গঠন করবে বা মাইটোসিস কোষ বিভাজন হবে এই জনন নিউক্লিয়াসটির। এখান থেকে এই জনন নিউক্লিয়াসটি দুইটি কোষে রূপান্তরিত হবে। এই সেই দুইটি কোষ যাদের জন্য আমরা আসলে এত খাটাখাটুনি করছি বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তির কথা বলছি বা পুং গ্যামেটোফাইটের বিভিন্ন ধাপের কথা বলছি। এই সেই পুং জনন কোষ যারা আসলে যৌন প্রজননে অংশগ্রহণ করবে আর কি। তো এই যৌন প্রজননে অংশগ্রহণকারী কোষগুলি হচ্ছে আমাদের সেই পুং জনন কোষ উদ্ভিদের ক্ষেত্রে। এরা অবশ্যই এন ক্রোমোজোমধারী। এখানে বলে রাখা দরকার, নালিকা নিউক্লিয়াসটি কোন রকমের বিভাজনে যাবে না। নালিকা নিউক্লিয়াসটি সরাসরি একটি নলের মতো গঠন তৈরি করবে এবং যেই জনন নিউক্লিয়াসটি রয়েছে সেটি আসলে একটি দুঃখিত বিভাজনের মধ্যে যাবে, সেটি হচ্ছে গিয়ে মাইটোসিস বিভাজন। এই বিভাজনের মাধ্যমে দুইটি কোষ রূপান্তরে করবে, যে দুইটি কোষ হচ্ছে গিয়ে পুং জনন কোষ কিংবা পুং গ্যামিট বলছি। এদেরকে আমরা আসলে শুক্রাণু বলছি আর কি। তো এই শুক্রাণু আসলে যৌন জননে অংশগ্রহণ করবে। আশা করছি তোমরা পুং গ্যামেটোফাইটের যে উৎপত্তি রয়েছে সেটি স্পষ্টভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পরের অংশে তোমরা আসলে পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি নিয়ে একটি ভিডিও দেখবে। ভিডিওটি দেখলে আশা করি বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। দুটি পরাগরেণু বের হতে দেখলে পরাগধানী থেকে একটি গর্ভমুণ্ডে পতিত হলো পরাগরেণু। পরাগরেণু থেকে এইবার নালীর তৈরি হচ্ছে। এই নালীর ভিতরেই দুটি নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস এবং জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াসটি অবস্থান করছে। তো নালিকা নিউক্লিয়াসটি থেকে গর্ভদণ্ডের মধ্যে নালীটি তৈরি হচ্ছে এবং ওই নালীর ভিতরেই জেনারেটিভ যে নিউক্লিয়াসটি কালো বর্ণের সেটি দুটি ভাগে বিভক্ত হলো। দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি পুং জনন কোষ বা গ্যামেট, পুং গ্যামেট তথা শুক্রাণু উৎপন্ন করলো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি আরো একবার দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে। তো আবারও যাচ্ছি, তাহলে গ্যামেটোফাইট হচ্ছে গিয়ে উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে আসলে গ্যামেটোফাইট বলা হচ্ছে। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট কোনটি? স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে উদ্ভিদের এমন একটি গ্যামেটোফাইট বা এমন একটি অবস্থা বা দশা যা কিনা আসলে ডিম্বাণু কিংবা স্ত্রী জনন কোষ উৎপাদন করবে। তা আমরা চলে যাই, এর একটি প্রবাহ চিত্র তৈরি করেছি তোমাদের জন্য খুব সহজে উপস্থাপন করার জন্য। আমি দেখেছি তোমরা সবাই এটি ভুল করো পরীক্ষায়, বিগত সময়ে দেখেছিলাম। এই কারণে প্রবাহ চিত্রটি তৈরি করো যেন বিষয়টি তোমাদের জন্য সহজতর হয়। তো চলে যাই ভ্রূণ পোষক কলায়। উদ্ভিদের যে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভিতরে ভ্রূণ পোষক কলা থাকে যা কিনা ভ্রূণকে এক রকমের পুষ্টি প্রদান করে থাকে আর কি। তো এই কোষটি থেকে একটি বড় কোষ উৎপন্ন হয়। এই কোষের মধ্য থেকে একটি কোষ হঠাৎ করে বড় হয়ে যায় বিভিন্নভাবেই। এর নিউক্লিয়াসটা অনেক বড় থাকে এবং প্রোটোপ্লাজম থেকে অনেক বেশি ঘন সন্নিবিষ্ট। তো ওই কোষটিতে সর্বপ্রথম মিউসিস ঘটে। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি পুং গ্যামেটোফাইটে পরাগ মাতৃকোষে মিউসিস ঘটেছিল। হ্যাঁ, পরাগ মাতৃকোষে মিউসিস ঘটেছিল। এই কোষটিকে আসলে পুং গ্যামেটোফাইটের মতোই আমরা পরাগ মাতৃকোষের সঙ্গে অনেকটা তুলনা করতে পারি আর কি। তো এই কোষটি হচ্ছে পরাগ মাতৃকোষের মতো, যেখানে মিউসিস কোষ বিভাজন ঘটছে। মিউসিস কোষ বিভাজন ঘটলে অবশ্যই চারটি কোষ তৈরি হবে। তাহলে ভ্রূণ পোষক কলা যেই কোষটি আছে সেখান থেকে যে কোষটি তৈরি হচ্ছে সেই কোষটিতে আসলে 2n সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে। তো এই 2n সংখ্যক ক্রোমোজোম ধরে একটা কোষে যখন মিউসিস ঘটলো, 4টি হ্যাপ্লয়েড কোষ এখানে তৈরি হয়। তো 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হলে পরে এখানে যে 4টি কোষ থেকে 3টি কোষে আসলে শিক্ষার্থীরা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই 3টি কোষ নষ্ট হয়ে গেলে পরে আর কোষ থাকে কয়টি? মাত্র একটি কোষ থাকে। এই একটি কোষ আসলে ভ্রূণথলিতে সর্বশেষ রূপান্তরিত হয়। তো ভ্রূণথলি আসলে ভ্রূণ ধারণ করে, এখানে ভ্রূণ তৈরি হয়। উদ্ভিদের ভ্রূণ তথা উদ্ভিদের যেই জন্মের পূর্বাবস্থা বা উদ্ভিদের বৃক্ষে রূপান্তরিত হওয়ার পূর্বাবস্থা, সেই ভ্রূণকে ধারণ করে হচ্ছে ভ্রূণথলি। তো অবশিষ্ট এই একটি কোষ আসলে ভ্রূণথলিতে রূপান্তরিত হয়। এখানে অবশ্যই n সংখ্যক ক্রোমোজোম থাকবে, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই কোষটিতে আসলে মাইটোসিস সম্পাদিত হবে। তো আমরা আমি আসলে তুলনা করে বোঝাতে চাইছি কিংবা মনে রাখার সুবিধার্থে তুলনা করছি।
যে এই কোষটি আসলে পুংগেমেটোফাইটের ক্ষেত্রে পরাগরেণুর সঙ্গে অনেকটা তুলনা করা যায়। আমরা পরাগরেণুতে দেখেছিলাম মাইটোসিস কোষ বিভাজন সম্পাদিত হয়েছে, তো এখানে মাইটোসিস কোষ বিভাজন সম্পাদিত হয়ে দুইটি নিউক্লিয়াস উৎপন্ন হবে বা দুইটি কোষ তৈরি হবে। এই কোষগুলো বা ওই নিউক্লিয়াসগুলো আসলে ভ্রূণথলির ভেতরে অবস্থান হয়। ওই যে কোষটি ভ্রূণথলিতে রূপান্তরিত হয়েছিল তার ভেতরেই এই দুইটি নিউক্লিয়াস অবস্থান নেয়। এই নিউক্লিয়াসটি আসলে দুইবার পরপর বিভাজিত হয়। দুইবার যদি বিভাজিত হয়, খেয়াল করে দেখো, একটি কোষ যদি দুইটি কোষ যদি দুইবার বিভাজিত হয় বা দুইটি নিউক্লিয়াস যদি দুইবার বিভাজিত হয়, তাহলে টোটাল মোট 8টি নিউক্লিয়াস উৎপন্ন হবে। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা তোমরা, যে দুইটি নিউক্লিয়াসের ভিতরে যদি দুইবার মাইটোসিস কোষ বিভাজন হয় তাহলে 8টি ক্রোমোজোম দুঃখিত নিউক্লিয়াস তৈরি হবে। আমি যদি এটিকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই, তোমরা দেখো এখানে একটি ক্রোমোজোম নিউক্লিয়াস আছে। এখানে যদি একবার কোষ বিভাজন হয় তাহলে দুইটি কোষ তৈরি হবে। এই দুইটি কোষে যদি আবার বিভাজন হয় তাহলে 4টি কোষ তৈরি হচ্ছে। আমি আশা করি তোমরা অবশ্যই এটি বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে একটি থেকে যদি দুইবার কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি কোষ উৎপন্ন হয় তাহলে দুইটি নিউক্লিয়াস থেকে অবশ্যই 8টি কোষ উৎপন্ন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 8টি কোষ এইবার বা 8টি নিউক্লিয়াস দুঃখিত, এই নিউক্লিয়াসগুলো আসলে বিভিন্নভাবে সজ্জিত হবে। হ্যাঁ, একটি থলের মতো বা যে ভ্রূণথলির কথা আমরা বলছি ওই থলিটির ভিতরে বিভিন্নভাবে সজ্জিত হবে। দেখা যাবে যে 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নিউক্লিয়াস উপরের দিকে চলে যায়, 2টি নিউক্লিয়াস মাঝ বরাবর থাকে, আর 2টি নিউক্লিয়াস দুঃখিত আরো 3টে নিউক্লিয়াস, অবশিষ্ট যে 3টে নিউক্লিয়াস থাকে সেগুলো নিচের দিকে চলে আসে। তো এর মধ্যে উপরের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রতিবাদ কোষ, মাঝখানে যে 2টি নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় গৌণ নিউক্লিয়াস, আর নিচের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে তাদের মধ্যে 2টিকে বলা হয় সহকারী কোষ, আর একটিকে বলা হচ্ছে ডিম্বাণু, আমাদের সেই কাঙ্ক্ষিত স্ত্রী জনন কোষ যা আসলে যৌন জননে অংশগ্রহণ করবে। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা স্ত্রী গেমেটোফাইটের প্রবাহ চিত্রটি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। এবার চলে যায় আসলে তার উৎপত্তির ধাপগুলোতে। তোমাদের বইয়ে যে চিত্রটি দেয়া আছে সরাসরি সেই চিত্রে আমি চলে যাচ্ছি। তো যেই ভ্রূণ পোষক কলার কথা বলছিলাম, সেই কলার ভিতরে যে কোষটি উৎপন্ন হচ্ছে সেই কোষটি হচ্ছে এই কোষটি। এটি আসলে অপেক্ষাকৃত বড় হয়, নিউক্লিয়াসটাও বড় হয় এবং ওর প্রোটোপ্লাজমও অনেক বেশি ঘন হয়ে যায়। এই কোষটি আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে হৃষ্টপুষ্ট হলো, হৃষ্টপুষ্ট হওয়ার পরে এখানে মিউসিস কোষ বিভাজন হয়। আমরা যেমনটি আগের স্লাইডে বা আগের আলোচনাটিতে দেখতে পেয়েছিলাম, মিউসিস কোষ বিভাজন হয়। মিউসিস কোষ বিভাজন হয়ে 4টি কোষ তৈরি হয়। প্রত্যেকটি কোষে আসলে n সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে, n সংখ্যক ক্রোমোজোম থাকে যেহেতু এখানে মিউসিস কোষ বিভাজন হয়েছে। হ্যাঁ, তো এই 4টি কোষের মধ্যে থেকে 3টি কোষ আসলে নষ্ট হয়ে যায়। এই 3টি কোষকে বলা হয় পোলার বডি। এই 3টি কোষ আসলে পোলার বডি নামে পরিচিত। আর থাকে এই একটি কোষ। এই একটি কোষ আসলে ওই ভ্রূণথলি গঠন করে। এই কোষটি আসলে ভ্রূণথলি গঠন করে। এই ভ্রূণথলির ভিতরে যেই নিউক্লিয়াসটি থাকে এই নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 2টি নিউক্লিয়াস তৈরি করে। এই একটি নিউক্লিয়াস, এই 2টি নিউক্লিয়াস, এই একবার মাইটোসিস সম্পাদিত হলো। এই দুইটির ভিতরে একবার, এই দুইবার, এই একবার মাইটোসিস, এই দুইবার মাইটোসিস, প্রথমবার তারপরে দ্বিতীয়বার। এই দ্বিতীয়বার মাইটোসিস এর মাধ্যমে 4টি কোষ উৎপন্ন হলো। একটি কোষ থেকে 4টি, একটি কোষ থেকে 4টি, এই মোট 8টি। 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি 4টি, এই 4টি কোষ উৎপন্ন হলো। উভয় পাশে 4টি করে মোট 8টি কোষ উৎপন্ন হলো। এই 8টি কোষ এইবার 2 মেরুতে, এটা আসলে ক্রোমোজোম না দুঃখিত, 2 মেরুতে নিউক্লিয়াস হবে, দুঃখিত এখানে নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াসগুলো সজ্জিত হয়ে যাবে, যেমনটা আগে আলোচনা করছিলাম বা আগে বলছিলাম। এই পাশে চলে যাবে 3টি নিউক্লিয়াস, মাঝ বরাবর চলে আসবে 2টি নিউক্লিয়াস, নিচের দিকে চলে যাবে 3টি নিউক্লিয়াস। নিচের দিকে অপেক্ষাকৃত বড় যেই নিউক্লিয়াসটি থাকবে সেটিকে আসলে ডিম্বাণু বলা হচ্ছে। অপেক্ষাকৃত বড় যে অংশটি থাকবে সেটিকে ডিম্বাণু হিসেবে অভিহিত করা হচ্ছে। মাঝ বরাবর থাকবে গৌণ কেন্দ্রিকা কিংবা নিউক্লিয়াস, গৌণ কেন্দ্রিকা কিংবা নিউক্লিয়াস। আর ডিম্বাণুর পাশে যে 2টি কোষ থাকবে তাদেরকে বলা হয় সহকারী কোষ। আর উপরের দিকে যে কোষগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে
প্রতিপাদ কোষ। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠ আলোচনা থেকে তোমরা পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ বুঝতে পেরেছো। আমি বিগত সময় পরীক্ষাতে দেখেছি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপের চিত্র আঁকতে গিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি হিমশিম খায়। তা আমি আশা করব আমি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখিয়েছি এবং চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অন্তত এই ভুলটি করবে না, বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি আবার একবার রিভিউ করছি খুব সংক্ষেপে। এই যেই বড় কোষটি রয়েছে সেটিতে মিউসিস হয়, মিউসিসের মাধ্যমে 4টি কোষ হয়, 4টি কোষ থেকে 3টি নষ্ট হয়ে যায়, 1টি থাকে। ওই একটি কোষ এর ভিতরে যে নিউক্লিয়াস থাকে তা মাইটোসিসের মাধ্যমে 2টি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। 2টি নিউক্লিয়াস থেকে পরবর্তীতে 2বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 8টি নিউক্লিয়াস তৈরি হয়। এই 8টি নিউক্লিয়াস একটি ভ্রূণথলির ভিতরে বিভিন্নভাবে সজ্জিত হয়ে যায়। ওই 8টির মধ্যে একটি কোষ ডিম্বাণুতে রূপান্তরিত হয়। এই ডিম্বাণুই আসলে যৌন জননে অংশগ্রহণ করবে এবং আগের স্লাইডে যে শুক্রাণুর কথা বলেছিলাম সেটি যৌন জননে অংশগ্রহণ করবে। গত ক্লাসে বা গত যেই পাঠ আলোচনা করেছিলাম সেখানে নিশ্চয়ই আমি আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে, যে শুক্রাণু এবং ডিম্বাণু মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পাদিত হয়। তো আজকে যে আলোচনা করলাম তার উপরে যে বাড়ির কাজগুলো রয়েছে, বাড়ির কাজগুলো করবে। তোমরা এই বাড়ির কাজগুলো দেখে নাও, ভিডিওটা পজ করে বাড়ির কাজগুলো দেখবে, বাড়ির কাজগুলো দেখে বাড়ির কাজগুলো করে রাখবে।